গুড ইভিনিং এভরিওয়ান। আমি দিগন্ত মুৎসদ্দি, ফার্মাকোলজি এডুকেটর গ্লোবাল অ্যাকশন 360। তো আমাদের ফার্মাকোলজি ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 5th ক্লাস। আশা করি সবাই আমাদের ক্লাসগুলো ধারাবাহিক করছো। কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবা যে আমরা এটা বুঝিয়ে দেন। ওকে, চলো দেরি না করে চলো আমরা ক্লাস শুরু করা যাক। তো আজকে আমাদের 5th ক্লাসে আমরা জানবো হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে। ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি এটা সম্পর্কে জানবো। এর মধ্যে আছে কি ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, ড্রাগ মেটাবলিজম এন্ড ড্রাগ এক্সক্রিশন। ওকে, চলো তাহলে আমরা শুরু করি ফার্মাকোকাইনেটিক্স দিয়ে। প্রথম হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা আমাদের জানতে হবে। প্রথমে ফার্মাকোকাইনেটিক্স কি বলতেছে? ফার্মাকোকাইনেটিক্স দা এখানে যদি আমরা দেখি, pharmacokinetics is the study of absorption, distribution, metabolism and excretion of drug. হ্যাঁ, ফার্মাকোকাইনেটিক্স তাহলে কি? ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে যে একটা পড়াশোনা যেটার মধ্যে কি ড্রাগের অ্যাবজর্পশন, শোষণ, ডিস্ট্রিবিউশন বা আমরা ছড়িয়ে দেওয়া, মেটাবলিজম এবং হচ্ছে এক্সক্রিশন, হ্যাঁ বের করে দেওয়া, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে এটা প্রত্যেক আসলে দেখি গ্রিক ওয়ার্ড এখানে আছে। গ্রিক ওয়ার্ড ফার্মাকন মিন্স ড্রাগ এবং কাইনিন মিন টু মুভ। হ্যাঁ, ফার্মাকন মিন হচ্ছে কি ড্রাগ আর কাইনিন মিন হচ্ছে কি টু মুভ। এই দুইটাকে একসাথে মিন হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। ওকে, আমরা যদি সিম্পলি যদি আমরা ফার্মাকোকাইনেটিক্সকে ডিফাইন করতে চাই, বলুন মিনিংটা জানতে চাই, তাহলে হচ্ছে কি হোয়াট দ্য বডি ডাজ টু ড্রাগ। তাহলে একটা আমাদের ওষুধ খাইলাম, ঠিক আছে, ওই ওষুধ খাওয়ার পরে আমাদের শরীরটা ওই ড্রাগটাকে কি করলো বা কিভাবে প্রসেস করলো, ওই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। ঠিক আছে, আমি একটা ট্রিক বলে দিই যে আমরা যে ফার্মাকোকাইনেটিক্স মনে রাখবো আমরা 4টি অক্ষর দিয়ে, কি দিয়ে? এ ডি এম ই, এ ডি এম ই, এই 4টা অক্ষর দিয়ে আমরা ফার্মাকোকাইনেটিক্স মনে রাখবো। এডিএমের মধ্যে যদি আমরা মনে রাখতে চাই, এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে, একটা ওষুধ যখন আমরা খাই, খাওয়ার পর এটা আমাদের পাকস্থলীতে গিয়ে ভাঙলো, ভাঙার পরে এটা কি শোষণ হতে হবে। হ্যাঁ, শোষণ করতে হবে। এই শোষণ জিনিসটা হচ্ছে কি অ্যাবজর্পশন। ঠিক আছে, আমাদের শরীরটা কি করতেছে? অ্যাবজর্পশন করতেছে। ঠিক আছে, তারপর ডিস্ট্রিবিউশন কি? এটাকে ছড়িয়ে দেওয়া। এই ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখো ডিস্ট্রিবিউশন হচ্ছে কি ছড়িয়ে দেওয়া। আমরা যখন একটা ওষুধ শোষণের পর শরীরটা কি করবে? ওই ওষুধকে কি করবে? বিভিন্ন আমাদের টার্গেট সেলে নিয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের যেখানে আমাদের রোগটা হচ্ছে বা যেখানে আমাদের কাজটা হচ্ছে ওই জায়গায় নিয়ে যাবে, ওই জায়গায় নিয়ে কাজটা করবে। এরপর আসে মেটাবলিজম। মেটাবলিজম কি? ওই ড্রাগটাকে কিভাবে ভাঙবে, কাজ করার পর একটা ছড়িয়ে দেওয়ার পর কাজটা করলো, কাজ করার পর মেটাবলিজমের মাধ্যমে কি ড্রাগটাকে ভেঙে ফেলবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি এক্সক্রিশন। এক্সক্রিশন কিভাবে শরীর থেকে বের করে দিবে। তাহলে দেখো, একটা ড্রাগ আমাদের শরীরে ঢোকা থেকে শুরু করে আমাদের শরীরটা ওই ড্রাগটাকে কি করলো? যেমন অ্যাবজর্পশন করলো, ডিস্ট্রিবিউশন করলো, ছড়িয়ে দিল, মেটাবলিজম করলো, ভেঙে ফেললো, এরপর হচ্ছে বের করে দিল। এটা হচ্ছে কি একটা ড্রাগকে আমাদের শরীরে যা করলো সেটা। তো এটাই বোঝাচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। আশা করি সবাই বুঝতে পারছো। যদি আমরা অক্ষর দিয়ে বুঝি, আমরা একটা কথা যদি বুঝি, প্রথমে আসবে কি আমরা ড্রাগ অ্যাবজর্পশনটা কি। হ্যাঁ, ড্রাগ অ্যাবজর্পশন মানে আমরা সবাই জানি শোষণ। ঠিক আছে, এটা কি যদি আমরা ডিফাইনটা করি, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ এ ড্রাগ এন্টার্স অর রিচেস ইনটু দ্য সার্কুলেশন। সার্কুলেশন বলতে কি বোঝাচ্ছে? ব্লাড। হ্যাঁ, আমাদের ব্লাড সার্কুলেশন যেতে ওদের বোঝাচ্ছে সিস্টেমিক হতে পারে, এটা পোর্টাল হতে পারে, অথবা পালমোনারি হতে পারে। ঠিক আছে, ফ্রম ইটস সাইডস অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। ঠিক আছে, যখন এটা আমাদের বায়োলজিক্যাল মেমব্রেনে ক্রস করে আমাদের সার্কুলেশন অথবা আমাদের ব্লাডে যাবে, সেই শোষণ করে, সেটাই হচ্ছে কি ড্রাগ অ্যাবজর্পশন। ঠিক আছে, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে, যে কোনো একটা ধরো আমরা একটা ওষুধ খাইলাম, ঠিক আছে, খাওয়ার পর ওটা ভাঙলো, ভাঙার পরে ওটা কি হয়? আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে ওটা শোষিত হয়। শোষিত হয় মানে মেইন জিনিসটা শোষিত হওয়ার পরে এটা কোথায় যায়? ব্লাডে যায়। ব্লাডের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এটা আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা হচ্ছে কি এতটুকু পর্যন্ত যেটুকু আছে ওইটা হচ্ছে কি ব্লাডে যাওয়া পর্যন্ত কাজ হচ্ছে কি আমাদের ড্রাগ অ্যাবজর্পশনের। ওকে, এরপর যদি আমরা দেখি সাইড অফ অ্যাবজর্পশন, মানে আমাদের কোথায় কোথায় যে ড্রাগগুলো অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে, প্রথমে যদি দেখি এলিমেন্টারি ট্র্যাক্ট।
এলিমেন্টেক মানে কি, যেখানে যেখানে আমরা কোথাও হয়, যেমন ওরাল ক্যাভিটি, হ্যাঁ, আমরা মুখে, আমাদের মুখে কি কতগুলো ড্রাগ অ্যাবজর্পশন হতে পারে, যেমন কি থাকে স্টার, যেগুলো আমাদের আইসোমেলটেস, এগুলো দিয়ে কি হয় আমাদের ওরাল মেলে কিছু কিছু ড্রাগ অ্যাবজর্পশন হয়ে যায়। কিছু ড্রাগ আছে স্টোমাকে, হ্যাঁ, কিছু ড্রাগ আছে স্টোমাকে অ্যাবজর্পশন হবে, আবার কিছু ড্রাগ আছে স্মল ইন্টেস্টাইনে হবে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে গিয়ে হয়, আবার কিছু ড্রাগ আছে কি রেকটামে গিয়ে হয়, যেমন সাবঅরিজিনারি, এগুলো হচ্ছে কি আমাদের রেকটামের মধ্যে কি অ্যাবজর্পশন হয়। এরপর আছে মাসেল এন্ড এসি মানে কি সাবকিউটেনিয়াস টিস্যু, ঠিক আছে, বাই সিম্পল ডিফিউশন থ্রু ক্যাপিলারি ওয়াল। সিম্পল ডিফিউশন মানে জানি আমরা, ডিফিউশন মানে কি, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ঠিক আছে। ব্যাপনটা কি, এই ব্যাপন মাধ্যম হচ্ছে কি উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় প্রবাহিত হওয়া, ঠিক আছে। যখন ক্যাপিলারি ওয়ালের মাধ্যমে, ঠিক আছে, যখন একটা ওয়ালের মাধ্যমে যখন উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বে, যেমন ধরো একটা ড্রাগ, যখন একটা ড্রাগ তো হচ্ছে কি একটা উচ্চ ঘনত্বের একটা সাবস্টেন্স, ঠিক আছে, ওটা যখন ক্যাপিলারি ওয়াল করে ব্লাড স্ট্রিম যাবে, ব্লাড স্ট্রিম হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে কি নিম্ন ঘনত্বের অঞ্চল, তো হচ্ছে কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, ঠিক আছে। এটা বলে কি মাসেল আর হচ্ছে তোমার কি সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে। তারপর হচ্ছে স্কিন, স্কিন আমরা যেসব অয়েন্টমেন্ট ইউজ করি বা আমরা টপিক্যাল যেগুলা ড্রাগ ইউজ করি, ওগুলো হচ্ছে স্কিনের মাধ্যমে শোষিত হয়। তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের যেটা ইনহেলের মাধ্যমে, আমি ইনহেলেশনের মাধ্যমে যেসব ড্রাগ ইনহেল হয়, এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, এর মধ্যে তোমার কি অ্যাবজর্পশনটা হয়। এরপর আসে আই, ঠিক আছে। আইটা কি, আই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের চোখের চোখের এগুলো হয়, বুঝছো, সরি ফর 1 মিনিট, ওকে। আই, আমরা যেসব আই হচ্ছে কি আমরা যেসব ধরনের আমরা ড্রপ দিই বা অয়েন্টমেন্ট দিই, এগুলো থেকে হচ্ছে কি আমরা আমরা অ্যাবজর্পশনটা হইতে পারে, ডাইরেক্ট অ্যাবজর্পশন হইতে পারে, ঠিক আছে। আশা করি সাইডগুলো বুঝতে পারছি আমরা। এরপর যদি যাই দেখি, আমাদের কিছু অ্যাবজর্পশন হওয়ার জন্য কিছু ব্যারিয়ার থাকে, ঠিক আছে, বা কিছু বাধা থাকে, ব্যারিয়ার মানে কি বাধা বা পর্দা থাকে, ঠিক আছে। যেমন একটা ব্যারিয়ার আছে কি ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা কি সংখ্যা বলে বিবিবি, ঠিক আছে। জিনিসটা কি, বি হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের পর্দা বা ব্যারিয়ার, একটা বাধা, যেটা হচ্ছে কোথায় থাকে, এটা হচ্ছে প্লাজমা, আমাদের ব্রেনের প্লাজমা আর এক্সট্রাসেলুলার ফ্লুইড, হ্যাঁ, এক্সট্রাসেলুলার বাইরে একটা পর্দা থাকে, যেটাকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে। কোনো আমাদের যদি ব্রেনে কোনো যদি ওষুধ আমরা কাজ করতে হয়, তবে অবশ্যই এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পার করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পার করার পরে হচ্ছে কি এটা ব্রেনে গেছে, অর্থাৎ যে কোনো কিছু কিন্তু আমাদের ব্রেনকে সহজে পার করতে পারে না, ঠিক আছে। এটার জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দরকার পড়ে। যেমন ধরো এখানে বলছে কি অনলি লিপিড সলিউবল ড্রাগস রিডিলি পেনিট্রেট দা বিবিবি। বিবি মানে কি ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে। শুধুমাত্র কি লিপিড সলিউবল ড্রাগ যেগুলো আছে, শুধু সেই সব ওষুধেই কি করতে পারবে, এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করতে পারবে। ভেদ করার পরেই হচ্ছে কি আমাদের ব্রেনে গিয়ে যাবে, ব্রেনে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। আশা করি বুঝতে পারছি। এরপর একটা আছে, এটা বলে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। যখন একটা প্লাসেন্টা বলতে কোনটা, যেটা আমরা বাচ্চাদের প্রেগন্যান্সি অবস্থায়, মাদের প্রেগন্যান্সি অবস্থায় যখন প্লাসেন্টা অবস্থা থাকে, ওই প্লাসেন্টাকে ভেদ করতে পারাটাই হচ্ছে কি ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। তো কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে প্লাসেন্টাকে ভেদ করতে পারে, আবার কিছু কিছু ড্রাগ আছে কি প্লাসেন্টাকে ভেদ করতে পারে না, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। এসব ড্রাগের অ্যাবজর্পশন বুঝে কিন্তু এসব ব্যারিয়ারকে পার করতে পারলে, ঠিক আছে, ব্রেনে কাজ করতে হবে, যদি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এসব ব্যারিয়ারকে পার করতে হবে, ঠিক আছে। আর প্লাসেন্টাতে যদি যেতে হয় অবশ্যই এই প্লাসেন্টাগুলোকে পার করতে হবে। তাই আশা করি এটা বুঝছি। প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন, কিভাবে মানে একটা ড্রাগ আমাদের শরীরে অ্যাবজর্পশন বা শোষণটা হয়। দেখো এখানে দুইটা ধরনের প্রসেস দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্যাসিভ প্রসেস, একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। দেখো প্যাসিভ প্রসেস দুইটা ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে ডিফিউশন, আমরা এখন বললাম সিম্পল ডিফিউশন, একটা ফেসিলিটেটেড ডিফিউশন, ঠিক আছে। সিম্পল ডিফিউশনটা কি, সিম্পল ডিফিউশনটা হচ্ছে কি কোনো ধরনের সাহায্য ছাড়া উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে প্রবাহিত বা যাওয়াকে বলে কি, যাওয়াকে হচ্ছে কি তোমার বলে কি বলে তোমার অ্যাবজর্পশনটা বলে, মানে শোষণ হতে পারে, ঠিক আছে। এটাকে বলে কি সিম্পল ডিফিউশন, কি উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় কোনো ধরনের সাহায্য ছাড়া প্রবাহিত হওয়া কি সিম্পল ডিফিউশন বলে। আর ফেসিলিটেড যে ডিফিউশনটা আছে সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোটিনের সাহায্যে, কোনো কিছু সাহায্য লাগবে, ঠিক আছে,
সাহায্য লাগে, যেমন কি প্রোটিনের সাহায্যে মানে তোমার কি ওটাকে ভেদ করতে পারা, ভেসিকলগুলো ভেদ করতে পারা হচ্ছে কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এরপর হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন ছাঁকনির মাধ্যমে যেসব তোমার প্রসেস বা অ্যাবজর্পশনটা হয়, হ্যাঁ ছাঁকনির মাধ্যমে থাকবে, ছাকার পরে পরে যেসব ড্রাগগুলা অ্যাবজর্পশনে যাবে বা অ্যাবজর্ব হবে, এটা হচ্ছে কি ফিল্ট্রেশন। ওকে, এরপর আছে অ্যাক্টিভ প্রসেস। হ্যাঁ, অ্যাক্টিভ প্রসেস হচ্ছে সরাসরি যেগুলো আমাদের যায়, যেগুলো হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস কি যেগুলা তোমার কি বাইরে থেকে ভিতরে সেলে বা সেলের ভিতরে নিয়ে যাবে, সেটাকে বলে কি এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস কি সেল থেকে বাইরে বের করে দিবে। হ্যাঁ, এন্ডোসাইটোসিস কি বাইরে থেকে ভিতরে নিয়ে আসবে, আর এক্সোসাইটোসিস কি সেল থেকে বাইরে বের করে দিবে, এটাকে বলে এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস অ্যাক্টিভ প্রসেস। ঠিক আছে, এরপরে আসি আমাদের ফ্যাক্টর। ফ্যাক্টর মানে প্রভাব। দেখো আমাদের যখন শরীরে কোনো ড্রাগ অ্যাবজর্পশন হয়, তো এই ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে বা প্রভাব কাজ করে, যে মানে এই ড্রাগটা কতটুকু জলদি অ্যাবজর্বস হবে, অথবা এই ড্রাগটা কত মানে আস্তে অ্যাবজর্পশন হচ্ছে। ঠিক আছে, এই ড্রাগটা কিন্তু তোমার ভ্যারি করে। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে কি ফ্যাক্টর কি আছে, প্রথম হচ্ছে কি রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা রুটস আমরা বলছিলাম। ঠিক আছে, কোন রুটে দিলে কোন ড্রাগটা দ্রুত অ্যাবজর্ব হবে সেটা বুঝাইছে। যেমন ধরো আইএমটা কি, আইএমটা তো ইন্ট্রামাসকুলার যদি আমরা দিই সবথেকে বেশি তোমার কি অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, এরপর আছে কি সাবকিউটেনাস, একটু আস্তে ধীরে বা একটু সময় নিয়ে অ্যাবজর্পশন হবে। আর হচ্ছে ওরাল রুটটা সবথেকে কম সময় হচ্ছে কি আমাদের ড্রাগটা অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এর থেকে বেশি কোনটা আছে আইভি রুটে কিন্তু খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরাসরি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, ব্লাডের মধ্যে চলে যাচ্ছে। এরপর দেখো হচ্ছে সরাসরি, যেহেতু আমরা মাসেল দিচ্ছি, এটা সরাসরি পাশের যে ক্যাপিলারি গুলো থাকে, যে ব্লাড ভেসেল গুলো থাকে, এর মধ্যে চলে যেতে পারছে। এসসি বা যেটা আমরা সাবকিউটেনিয়াস দিই, এটা হচ্ছে আর একটু ধীরে তোমার কি অ্যাবজর্পশন হয়। আর লাস্টটা হচ্ছে কি সবথেকে কম হচ্ছে কি ওরাল রুটে সবথেকে কি কম অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ফিজিক্যাল ফর্ম অফ ড্রাগস। হ্যাঁ, আর ডোজেস ফর্মুলেশন। একটা ড্রাগটা কোন ধরনের অবস্থায় আছে, কি ট্যাবলেট ফর্মে আছে না ক্যাপসুল ফর্মে আছে, কোন ফর্মটা আগে বেশি তোমার শোষণ হয়। দেখো প্রথমে সিরাপ ফর্মটা প্রথম সবথেকে বেশি কি অ্যাবজর্পশন হবে। তারপর আছে ক্যাপসুলটা, এরপর হচ্ছে ক্যাপসুল সময় লাগে। সবথেকে বেশি সময় কোনটা নেই, ট্যাবলেটটা। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। এরপর কি কেমিক্যাল নেচার অফ ড্রাগস। একটা ড্রাগের নেচার কি রকম, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু ড্রাগস গুলো অ্যাবজর্পশন হতে পারে। যেমন ধরো প্রোটিন ড্রাগ কিভাবে অ্যাবজর্পশন হয়, বাই গ্যাস্ট্রিক জুস এবং প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, তাই প্রোটিন ড্রাগ যদি কোনো গ্যাস্ট্রিক জুস আবার যে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক মানে কি প্রোটিনটা ভেঙে ফেলবে, এরকম কোনো এনজাইমের সংস্পর্শে আসে, ঠিক আছে, তাহলে কি হয়, এটা খুব মানে কম তোমার অ্যাবজর্পশনটা হবে। বুঝছো? এরপর আসি লিকুইড সলিবিলিটি অফ দ্য ড্রাগ। হ্যাঁ, যদি বেশি পরিমাণ যদি সলিবিলিটি থাকে, তাহলে বেশি পরিমাণ কি দ্রবণীয়তা যদি বেশি থাকে, তাহলে হচ্ছে কি বেশি পরিমাণ কি তোমার কি ড্রাগটা অ্যাবজর্পশন হবে। বুঝছো? এরপর আসি ডিগ্রি অফ আয়নাইজেশন। আয়নাইজেশন মানে কি একটা পরিমাণ কতটুকু পরিমাণ আয়ন হচ্ছে, আয়ন বা আয়নিত হচ্ছে, ওই জিনিসটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে যত বেশি আমাদের যদি আয়ন থাকে, তাহলে তত বেশি ইন্টারঅ্যাক্ট করবে, তাহলে অ্যাবজর্পশনটা কমাই দিবে। ঠিক আছে, যত বেশি আয়ন থাকবে মনে রাখবে, যত বেশি আয়ন তত কম অ্যাবজর্পশন। ঠিক আছে, আবার কি উল্টা যদি করি আমরা, যত কম আয়নাইজেশন তত বেশি অ্যাবজর্পশন। ঠিক আছে, এরপর আসি মলিকিউলার ওয়েট অফ দ্য ড্রাগস। একটা ড্রাগের ওজন কত। ঠিক আছে, যত বেশি ওজন বেশি থাকবে তত কম অ্যাবজর্পশনটা হবে। যদি ধরি আমরা 500 মিলিগ্রাম থেকে প্যারাসিটামল আগে শোষণ হবে, নাকি 1000 মিলিগ্রাম তোমার প্যারাসিটামল আগে শোষণ হবে। ঠিক আছে, কোনটা শোষণ হবে? অবভিয়াসলি তোমার 500 মিলিগ্রামটা। তাহলে কি যত ওয়েট বেশি হবে তত কম অ্যাবজর্পশনটা হবে। আশা করি বুঝতে পারছি। এরপর আসি সাইজ অফ ড্রাগ। একটা ড্রাগের সাইজ কতটুকু। ঠিক আছে, যেগুলো আমরা ছোট ড্রাগ, সেগুলো হচ্ছে কি তোমার কি ভাঙতে কম সময় লাগবে, আর যেগুলো বড় সাইজে বড় ড্রাগ, ওগুলো হচ্ছে ভাঙতে সময় লাগবে। এই জন্যই মানে কম সাইজ ড্রাগগুলো লেস
টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিসইন্টিগ্রেশন, মানে কম সময় লাগবে। আর একটা হচ্ছে কি, এবং অ্যাবজর্পশন রেটটা বেশি হবে। বুঝতে পারছো? এরপর কনসেন্ট্রেশন অফ ড্রাগ। কনসেন্ট্রেশন অফ ড্রাগটা কি হচ্ছে কি, ঘনত্ব। একটা ড্রাগের ঘনত্ব যত বেশি হবে, এটার অ্যাবজর্পশন রেটটাও তত বেশি হবে। ঠিক আছে? আর যত কম হবে, কনসেন্ট্রেশন যত কম হবে, তত হচ্ছে কি অ্যাবজর্পশন রেট বেশি হবে। ধরো একটা ড্রাগের কনসেন্ট্রেশন বলতে কি বুঝাচ্ছে এখানে, তোমার যখন আমরা এপিআই এক্সিপিয়েন্ট যখন পড়ছিলাম, হ্যাঁ, যখন এপিআই এক্সিপিয়েন্ট পড়ছিলাম, এক্সিপিয়েন্ট কি, এক্সিপিয়েন্ট হচ্ছে যত বেশি তোমার ডিলিউয়েন্স বাইন্ডার এগুলো থাকবে, তত কম ড্রাগটা অ্যাবজর্পশন হতে পারবে, মানে কম ছুটে যাবে ওখান থেকে, কম ভাঙবে। ঠিক আছে? সেই জন্য কি অ্যাবজর্পশনটা কম হবে। ঠিক আছে? আর যদি ঘনত্ব, ড্রাগের ঘনত্ব বেশি থাকে আর তোমার এক্সিপিয়েন্টের ঘনত্ব যদি কম থাকে, তাহলে হচ্ছে ড্রাগটা বেশি করে তোমার কি অ্যাবজর্পশন হওয়ার সুযোগটা পাবে। বুঝছো? এরপর হচ্ছে কি প্রেজেন্স অফ আনাদার ড্রাগ, ফুড এন্ড কেমিক্যাল সাবস্টেন্সেস। দেখো যখন ডাক্তার যখন বলবে, দেখবো যে এটা খালি পেটে খাবেন, এটা ভরা পেটে খাবেন, এই ওষুধটা ভরা পেটে খাবেন, কেন বলে? কারণ কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে ভরা পেটে ভালো অ্যাবজর্পশন হয়, আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে খালি পেটে ভালো অ্যাবজর্পশন হয়। ঠিক আছে? যেগুলো ভরা পেটে বলে, দেখো কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খালি পেটে বলার কারণ কি, কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে ফুডের সাথে বা ড্রাগ অন্য ওষুধের সাথে বা অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্সের সাথে কি করে, তোমার কি এটা করতে পারে, তোমার কি বিক্রিয়া করতে পারে। ঠিক আছে? বা ওই সাথে ইন্টারাকশন করে ড্রাগের অ্যাবজর্পশন রেটটা কমে যায়। ঠিক আছে? যেমন সামটাইমস co-administration of other drugs or food interfere the process of absorption। তো কিছু 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 সময় আছে ড্রাগগুলো কি অন্য ড্রাগের সাথে ইন্টারফেয়ার করে, যেগুলো তোমার কি অ্যাবজর্পশন রেটকে কমায় দেয়। ঠিক আছে? যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো প্রথম থেকে অ্যান্টাসিড এবং ডেরিভেটিভস। অ্যান্টাসিড কি, যেগুলো আমরা বলছিলাম, যেগুলো আমরা জানি যে অ্যান্টাসিড ড্রাগস যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে কি তোমার খাইলে তোমার একটা সাইক্লিন যে ওষুধটা আছে, হ্যাঁ, যে ডেবিট আছে, ওটা অ্যাবজর্পশনটা কমায় দেয়। এই জন্য ডাক্তার বলবে, দেখবা যে টেট্রাসাইক্লিন খাওয়ার আগে বা পরে কোনো ধরনের দুগ্ধ জাতীয় জিনিস, যেমন দুধের ডেইরি প্রোডাক্টস যেগুলো আছে বা অ্যান্টাসিড জাতীয় ওটা আছে, এগুলো খাইতে বারণ করে দেয়। কেন বারণ করে দেয়? যাতে টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশনটা কমে না যায়। ঠিক আছে? একটা আছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে লিডোকেইন। ঠিক আছে? এই দুটো যখন আমরা একসাথে দিই, তাহলে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হতে পারে। ভ্যাসোকনস্ট্রিকশন মানে কি, মানে তোমার ভ্যাসোকনস্ট্রিকশন মানে কি, ভেনটা ছোট হয়, চিকন হয়ে যায়। চিকন হয়ে যাওয়ার কারণে কি তোমার লিডোকেইনটা ঠিকমতো অ্যাবজর্পশন হবে না। এই জন্য কি অ্যাবজর্পশন রেটটা, লিডোকেইনের অ্যাবজর্পশন রেটটা কমে যাবে। বুঝতে পারছি? এরপর কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমাদের অর্গানের রিলেটেড, কিছু পরিবেশ বা ফ্যাক্টর আছে যেগুলো আমরা কাজ করে থাকি। যেমন পিএইচ একটা ফ্যাক্টর। যেমন আমাদের পিএইচ কিরকম থাকবে, হ্যাঁ, অ্যাবজর্পশন মিলে পিএইচ ফ্যাক্টর একটা কাজ করে। এটাতে আমরা যদি পড়ি অ্যাসিডিক ড্রাগস, দেখো যেগুলো অ্যাসিডিক ড্রাগস করে, সেগুলো লোয়ার যখন পিএইচ থাকে, যখন লো পিএইচ থাকবে, তখন অ্যাসিডিক ড্রাগস করে আয়নাইজেশনটা কম থাকবে। তখন আয়নাইজেশনটা কম থাকে বা আয়ন যদি কম হয়, তখন কি অ্যাবজর্পশন রেটটা বেড়ে যাবে। সব বেসিক ড্রাগস যেগুলো হচ্ছে অ্যালকালাইন ড্রাগস যেগুলো বলি, সেগুলো লো পিএইচ কি করে, আয়নাইজেশন বেশি হবে। ঠিক আছে? তো যদি বেশি আয়নাইজেশন, আমরা আগে বলছি যে আয়নাইজেশন যদি কোনো ড্রাগ যদি আয়নটা বেশি হয়ে যায়, তাহলে কি অ্যাবজর্পশনটা কি কমে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে পিএইচ একটা মিডিয়াম। এরপর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। তো মেমব্রেনের যদি কনসেন্ট্রেশন বেশি হয়, যত বেশি থাকবে তত বেশি আমাদের অ্যাবজর্পশন রেটটা বেশি হবে। তো যখন একটা জিনিস ঘনত্ব বা প্লাসেন্টার যে আমরা যে মেমব্রেনটা বলি, ওটা যদি ঘনত্ব বেশি থাকে, অবশ্যই অ্যাবজর্পশন রেটটা বা শোষণ ক্ষমতাটা বেশি বাড়বে। বুঝছো? এরপর আসি অ্যাবজর্পশন সারফেস এরিয়া। যত বড় এরিয়া তত বেশি অ্যাবজর্পশন, যত কম এরিয়া তত কম অ্যাবজর্পশন। যেমন স্টোমাকে কি খুব কম পরিমাণ এরিয়া থাকে, এই জন্য খুব কম মানে তোমার কি অ্যাবজর্পশনটা হয়। আর ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অনেক বড় একটা এরিয়া। ঠিক আছে? এখানে আছে মোর সারফেস এরিয়া, এই জন্য এখানে কি মোর অ্যাবজর্পশনটা হয়ে থাকে। বুঝছো? এরপর আছে ব্লাড সাপ্লাই। ঠিক আছে? এটা অবশ্যই যত বেশি ব্লাড সাপ্লাই হবে, তত বেশি তোমার কি অ্যাবজর্পশনটা ভালো হবে। যেমন ভাস্কুলারিটি। ঠিক আছে? ভাস্কুলারিটি অ্যাবজর্পশন হবে কি বেশি হবে। যেমন লোকাল মেসেজ এফেক্ট ড্রাগস কজ মোর অ্যাবজর্পশন দেন উইদাউট মেসেজ। একবার যখন আমরা আই মেসেজ দিই, তখন একটা মেসেজ করে দেয়। ঠিক আছে? মেসেজটা করলে কি হয়, একটু পরিমাণ তোমার ক্যাপিলারি গুলা ডাইলেট হয়। ডাইলেট হলে কি সার্কুলেশন, ব্লাড সাপ্লাইটা বেশি হয় এবং কি তোমার অ্যাবজর্পশন রেটটা ভালো হয়। বুঝতে পারছো?
আর বলছি কি যদি আমরা মেসেজ না করি সেই ক্ষেত্রে তুলনায় মানে তোমার যদি মেসেজ করে দিই সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন রেটটা বেশি হবে বা ভালো হবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন মানে কোনো মানে ডিজিজ থাকে, একটা শরীরে যখন আমাদের ডিজিজ থাকে ওই ক্ষেত্রে কি হয় ড্রাগ অ্যাবজর্পশন রেটটা কমে যাবে। যেমন ধর ডায়রিয়া, হ্যাঁ ডায়রিয়ার ক্ষেত্রে কি হয় মোটিলিটি গার্ডটা বেশি থাকে। হ্যাঁ যদি মোটিলিটি গার্ড বেশি থাকে অবশ্যই মোটিলিটি গার্ড মানে কি তোমার আমাদের 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 এমটি ট্যাঙ্ক, আমাদের পেট সবসময় খালি থাকবে বা পানি চলে আসবে, ঠিক আছে মোটিলিটি বা ইন্টেস্টাইনে পানি চলে আসবে, এই যে পানিগুলো বারবার বের হয়ে যায়, এই জন্য বা ড্রাগসও বেরিয়ে দিতে পারে, এই জন্য কি তোমার কি অ্যাবজর্পশন হতে পারে না বা কম অ্যাবজর্পশন হয়। ঠিক আছে? আইবিএস, আইবিএস মানে কি ইরিটেবল বাউল সিনড্রোম, হ্যাঁ পাউসেল বা জিআই ট্র্যাক্টে কোনো ধরনের সমস্যা, কোলিয়াক ডিজিজ বা মেল অবজর্পশন সিনড্রোম এরকম জিনিস থাকলে কি হয় তোমার অ্যাবজর্পশন রেটটা কমে যায়। বুঝছো? হ্যাঁ এরপর আসি আরেকটা আমাদের ড্রাগ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বা এটাকে বায়ো ডিস্ট্রিবিউশনও বলে। ঠিক আছে? ডিস্ট্রিবিউশন কি আমরা এখন বললাম অ্যাবজর্পশন বা শোষণটা করলাম, এখন অ্যাবজর্পশনটা ব্লাডে আমাদের স্টেমটা অ্যাবজর্পশনটা হলো, ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে আমাদের টার্গেট সেলে বা যেখানে আমাদের দরকার বা সেলে আমরা পৌঁছাবো কিভাবে, এই পৌঁছে দেওয়াটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ব্লাড স্ট্রিম থেকে আমাদের টার্গেট সেল বিভিন্ন ধরনের এক্সট্রাসেলুলার ফ্লুইড বা তোমার টিস্যুতে হ্যাঁ পৌঁছে দেওয়াটা হচ্ছে কি তোমার ডিস্ট্রিবিউশনটা। আমরা যদি আমরা যদি ডিফাইনটা করি, ডেফিনেশনটা পড়ি কি আছে, ড্রাগ ডিস্ট্রিবিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ ড্রাগ রিভার্সলি লিভস দ্য ব্লাড স্ট্রিম এন্ড এন্টার্স দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড টিস্যুস। তো হচ্ছে কি ড্রাগ হচ্ছে প্রসেস, একটা প্রসেস বা পদ্ধতি যেটার মাধ্যমে হচ্ছে কি ব্লাড স্ট্রিম ছেড়ে কোথায় যাবে এক্সট্রাসেলুলার ফ্লুইড, মানে কি সেলের বাইরের ফ্লুইডে এবং কি টিস্যুতে যাবে, এটা হচ্ছে কি পৌঁছে যাবে, এটা হচ্ছে কি ছড়িয়ে দেওয়াটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। ফ্যাক্টর, এটার ক্ষেত্রে ফ্যাক্টর বলি কি কি ফ্যাক্টর আমাদের কাজ করে, যেমন আছে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ। একটা ফিজিক্যাল কেমিক্যাল ড্রাগস এর প্রপার্টিটা কিরকম, ঠিক আছে, ওটা কিন্তু ডিপেন্ড করে, যেমন একটা মলিকিউলার সাইজ অফ দ্য ড্রাগস, একটা ড্রাগের মলিকিউলার সাইজ বা এটার আকার আকৃতি বা সাইজ কতটুকু এটা কিন্তু ডিপেন্ড করে। যেমন লার্জ মলিকিউল ইউজুয়ালি ডিস্ট্রিবিউট অনলি ইন প্লাজমা, ঠিক আছে, যেগুলো বড় বড় মলিকিউল যা শুধুমাত্র কোথায় অ্যাবজর্পশন হবে ডিস্ট্রিবিউট হবে প্লাজমাতে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে, যেমন একটা উদাহরণ হেপারিন, এটা মলিকিউলগুলো বড় বড়, ঠিক আছে, এই জন্য এগুলো ডিস্ট্রিবিউট কোথায় হয় প্লাজমাতে হয়। ওকে, সলিবিলিটি দ্রবণীয়তা, বাংলায় বললে দ্রবণীয়তা হচ্ছে লিপিড সলিউবল ড্রাগস। আমরা আগে বলছি লিপিড সলিউবল ড্রাগস কি হবে তোমার হচ্ছে কি ডিস্ট্রিবিউট মেইনলি ইন বোথ ইসিএফ এন্ড আইসিএফ। ইসিএফ মানে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং আইসিএফ মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে সেলের বাইরে এবং ভিতরের ফ্লুইডগুলোর কথা বলছে। এবং যেমন ধরো লিপিড সলিউবল কি এগুলো হচ্ছে সহজেই কি করে তোমার ইসিএফ এ এবং আইসিএফ এ কি করে তোমার ডিস্ট্রিবিউশন হতে পারে, এই জন্য কি তোমার যেমন এই জন্য সহজ যেটা কি ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট বা ভেদ করতে পারে, ঠিক আছে, এবং যত যত ওয়াটার সলিউবল ড্রাগস যেগুলো আছে সেগুলো সবগুলোই ইসিএফ এ যাবে বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে যাবে, ঠিক আছে, মানে ইন্টারসেলুলার ফ্লুইডে যেতে পারবে না কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডে এগুলো ডিস্ট্রিবিউশন হতে পারে। বুঝছো? এরপর আছে আয়নাইজেশন অফ ড্রাগ। আমরা এখনো বলছিলাম যে যত বেশি আয়নাইজেশন তত কম অ্যাবজর্পশন, আর যত কম আয়নাইজেশন তত বেশি অ্যাবজর্পশন। এখানে আমরা যেসব আয়নাইজেশন বা পোলার ড্রাগস, পোলার বা আয়নাইজড ড্রাগ যেগুলো বলি সেগুলো কিন্তু লিপিড সলিউবিলিটি কম থাকে, ঠিক আছে, লিপিড সলিউবিলিটি কম থাকে এগুলো কি করে এক্সট্রাসেলুলার ডিস্ট্রিবিউশনটা বেশি হয়, ঠিক আছে, আবার নন পোলার যেগুলো আয়নাইজড ড্রাগ সেগুলো হচ্ছে লিপিড সলিউবিলিটি বেশি থাকে, এই জন্য ইন্টারসেলুলার ডিস্ট্রিবিউশন হয়। বুঝছো? মানে বলতে চাচ্ছি কি যত আমার আয়নাইজড ড্রাগ যেগুলো থাকবে যেগুলো লিপিড সলিউবিলিটি থাকবে সেগুলো এক্সট্রাসেলুলার থাকবে বা লিপিড সলিউবিলিটি কম থাকবে সেগুলো এক্সট্রাসেলুলার যাবে, আর যেগুলো সলিউবিলিটি লিপিড সলিউবিলিটি বেশি থাকবে সেগুলো হচ্ছে কি আমার ইন্টারসেলুলার ডিস্ট্রিবিউশনটা বেশি হবে, এটাই বুঝতে চাইছে। বুঝছো? এরপর আসি তোমার অর্গান বা রিজিওনাল ব্লাড ফ্লো, ঠিক আছে, অর্গানে যেমন ধরো ড্রাগ আর র্যাপিডলি ডিস্ট্রিবিউটেড ইন হাইলি পারফিউজড টিস্যুস। পারফিউজড টিস্যু মানে যেই সব অর্গানে বা যেসব টিস্যুতে তোমার ব্লাড চলাচল বেশি বা যেখানে ব্লাড চলাচল বেশি হয় সেখানেই ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। যেমন কোথায় কোথায় আছে, যেমন ব্রেনে আছে, হার্টে আছে, লিভারে আছে, কিডনিতে আছে। এইসব ড্রাগস কি করে মানে যেখানে এইসব জায়গায় হচ্ছে কি ড্রাগসটা ভালো করে ডিস্ট্রিবিউশন বা পৌঁছাতে পারে, ঠিক আছে। এরপর আছে ড্রাগস আর স্লোলি ডিস্ট্রিবিউটেড ইন লেস পারফিউজড টিস্যু। তো যেসব
যেসব জায়গায় কম বা রক্ত চলাচল করে সেসব টিস্যুতে কম হয়, ডিস্ট্রিবিউশন স্লোলি হয়। যেমন কি স্কেলেটাল মাসেল, এখানে দেখো স্কেলেটাল মাসেল কিন্তু ব্লাড তোমার হচ্ছে কি তোমার ব্লাড ফ্লো খুব কম হয়, ঠিক আছে। তারপর স্কিন আছে, স্কিনে খুব কম হয়। তারপর বোনে, অ্যাডিপোজ টিস্যু, এগুলোতে কি হয় ড্রাগসটা ডিস্ট্রিবিউশনটা আস্তে বা ধীরে ধীরে হয়, বুঝতে পারছো? ক্যাপিলারি পারমিবিলিটি। ক্যাপিলারি পারমিবিলিটি মানে কি, তোমার কতটুকু ক্যাপিলারি, যার যত ক্ষমতা বা পারমিবিলিটি ভেদ করার ক্ষমতা, যার যত ভেদ করার ক্ষমতা সে তত বেশি তোমার ডিস্ট্রিবিউশন হবে। যার কম ভেদ করার ক্ষমতা কম, সে কম ভেদ করবে বা কম ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। এখন কি বলছে, হাই পারমিবিলিটি পারমিবিলিটি ইন লিভার এন্ড স্প্লিন, ঠিক আছে। এই লিভার স্প্লিনের যত বেশি হচ্ছে কি ভেদ করার ক্ষমতা আছে, এই জন্য এটিকে হাই পারমিবিলিটি। আর লো পারমিবিলিটি কি ব্রেনে, ব্রেনে শুধুমাত্র কি শুধুমাত্র হচ্ছে কি তোমার লিপিড সলিউবিলিটি, ঠিক আছে। লিপিড সলিউট যত বেশি লিপিড ড্রাগস হবে তত বেশি দ্রুত হবে। কিন্তু যেগুলো লিভার স্প্লিন, এগুলো হচ্ছে কি তোমার হাই পারমিবিলিটি, এগুলো হচ্ছে সব ধরনের ড্রাগস, প্রায় সব ধরনের ড্রাগস কি এগুলো ভেদ করতে পারে, বুঝতে পারছো? আছে কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ঠিক আছে। তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং কি, যত বেশি প্লাজমা প্রোটিন আমাদের প্রথমে ড্রাগস কোনটা খাওয়ার পরে ওটা কি প্লাজমার সাথে বাইন্ড করে, ঠিক আছে। এইটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ভালো সম্পর্কে জানবো। এই হাই প্লাজমা, যত বেশি প্লাজমা প্রোটিন বাইন্ডিং থাকবে তত তোমার কি ডিস্ট্রিবিউশনটা কম থাকবে। মানে কারণ কি, যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকবে তত বেশি কিন্তু ওটার সাথে ডিস্ট্রিবিউশন কম থাকবে, ঠিক আছে। বাইন্ড করে থাকবে, বাইন্ড অবস্থা থাকবে, কিন্তু কম কম অবস্থায় এটা ছুটবে, মানে এটা কি ব্লাডে কম অবস্থা থাকবে, ঠিক আছে। এই জন্য এটা কি বলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এটা কিন্তু একটা গুরুত্ব আছে কিন্তু, ঠিক আছে। এটা যত বেশি থাকবে আবার এটা সমস্যা, আবার কম থাকলেও সমস্যা। এই জন্য কি হয় এটার গুরুত্ব কিন্তু অপরিসীম, খুবই এটা কিন্তু জানা লাগবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে। আজকে হচ্ছে শুধুমাত্র আমরা কি জানবো, শুধুমাত্র আমরা হচ্ছে অ্যাবজর্পশন আর ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, ঠিক আছে। এরপর হচ্ছে কি টিস্যু বাইন্ডিং ড্রাগস, কিছু আছে যেগুলো হচ্ছে টিস্যু বাইন্ডিং এর সাথে যুক্ত আছে, ঠিক আছে। ড্রাগস যেগুলো হচ্ছে কি সার্টেন ড্রাগস যেগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাফিনিটি, ঠিক আছে, অ্যাফিনিটি কাজ করে স্পেশাল ফর অর্গান, হ্যাঁ। যেমন ধরো হার্ট মাসেল ডিওক্সিনটা হার্ট মাসেলে কি তোমার কি ডিস্ট্রিবিউশন হয়। আবার থাইরয়েড আয়োডিনটা কোথায় হয়, থাইরয়েড গ্ল্যান্ডে হয়। আবার টেট্রাসাইক্লিনটা কোথায় হয়, তোমার বোন এবং টিতে, এইসব জায়গায় বেশি তোমার বেশি বাইন্ড হয়। অ্যাডিপোজ টিস্যু কোথায়, থিওপেন্টাল সোডিয়াম কোথায় হয়, অ্যাডিপোজ টিস্যুতে হয়। ক্লোরিকুইন কোথায় হয়, রেটিনাতে বেশি ডিস্ট্রিবিউশন হয়। তো এইসব কিছু ফ্যাক্টর কাজ করে ডিস্ট্রিবিউশন হওয়ার ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের আজকের পঞ্চম ক্লাস। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো, এবং কোনো কিছু যদি না বোঝা থাকে অবশ্যই আমরা জানাবো। এবং নেক্সট ক্লাসে আমরা বাকি দুইটা টপিক এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিং এবং হচ্ছে কি আমরা মেটাবলিজম এবং কি এক্সটেনশন সম্পর্কে জানবো। আশা করি সবাই বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ এত ক্লাস করার জন্য। আশা করি সবাই ক্লাসে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।